লেটস থিঙ্ক ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। আজকের কন্টেন্ট ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 5 আলো। আর আলোর আজ হচ্ছে আমাদের 15 নাম্বার ক্লাস। আজ থেকে আমরা শুরু করব লেন্সকে জানা। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে লেন্স কি, একদম বেসিক কয়েকটা জায়গা। লেন্স কি, লেন্সের বিভিন্ন অংশগুলো কি কি, মানে ধরো প্রধান অক্ষ, বক্রতা ব্যাসার্ধ, বক্রতা কেন্দ্র, আলোক কেন্দ্র, তারপর লেন্সের মুখ্য ফোকাস বলতে কি বোঝায়, ফোকাস দূরত্ব কি, আর একদম শেষে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোনো একটা লেন্স আর কোনো একটা দর্পণ দুটোকেই যদি আমরা জলে ডুবিয়ে দিই তাহলে কোনটার বক্রতা ব্যাসার্ধের মান একই থাকবে আর কোনটার বক্রতা ব্যাসার্ধের মান পরিবর্তন হবে, এই জায়গাটা আমরা জানবো। ঠিক আছে, একদম ছোট ক্লাসটা খুব ভালো করে শোনো। লেখার খুব একটা প্রয়োজন নেই, কারণ যে সংজ্ঞাগুলো আমি এখানে বোর্ডে লেখা আছে এগুলো আমি বোঝানোর জন্য লিখেছি। তুমি যে কোনো বই থেকে, তোমার বই থেকে সংজ্ঞাগুলো পড়ে নিও, বা তোমার মন গেলে তুমি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আমরা শুরু করব লেন্স। তো প্রথমেই আসা যাক লেন্স কি। লেন্স হচ্ছে একটা আলোকীয় যন্ত্র, একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। কি বললাম? একটা আলোকীয় যন্ত্র, যে যন্ত্রটা কোনো একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম দিয়ে তৈরি হয়। তাহলে লেন্স কি? লেন্স হচ্ছে স্বচ্ছ প্রতিসারক মাধ্যম দিয়ে তৈরি একটা আলোকীয় যন্ত্র। ঠিক আছে, এবার দেখো আমরা অলরেডি জানি, এগুলো ছোটবেলায় পড়েছি যে লেন্স হচ্ছে দু রকমের, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। সাধারণত দু রকমের, এছাড়া অনেক রকম লেন্স হতে পারে, আমি আসছি এই জায়গাটাতে। তো সাধারণত লেন্স ক রকমের? লেন্স দু রকমের, এক হচ্ছে উত্তল লেন্স, এক হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্স কাকে বলে? দেখো লেন্সের সবসময় দুটো তল থাকে। দেখো এই যে এই লেন্সটার সামনে একটা তল, এদিকে একটা তল। তো লেন্সের দুটো তল আছে। তো যদি আমি ধরে নিই এটা হচ্ছে 1 নাম্বার তল, এটা হচ্ছে 2 নাম্বার তল, তাহলে যে লেন্সের দুটো তলই উঁচু, উত্তল, তাকে আমরা বলবো উত্তল লেন্স। আবার এই লেন্সটার দেখো দুটো তল আছে, লেন্স মাত্রই দুটো তল থাকবে। তো এর হচ্ছে যদি বলি এটা 1 নাম্বার তল, এটা 2 নাম্বার তল, তাহলে যে লেন্সের দুটো তলই নিচু, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে এই তলটা হচ্ছে নিচু, এই তলটা হচ্ছে নিচু, এদিকে এই তলটা হচ্ছে উঁচু, এই তলটা হচ্ছে উঁচু। তাহলে যে লেন্সের দুটো তলই উঁচু, উত্তল, তাকে বলবো উত্তল লেন্স। যে লেন্সের দুটো তলই নিচু, অবতল, তাকে আমরা বলবো অবতল লেন্স। এছাড়া আর কি লেন্স হতে পারে? এছাড়া আরো অনেক রকম লেন্স হতে পারে, কিন্তু আমাদের সিলেবাসে উত্তল আর অবতলটাকে নিয়েই কিন্তু ভালো করে জানতে হবে, তার জন্য আমি এ দুটোই ছবি এঁকেছি। এছাড়া আর কি লেন্স হতে পারে একটু দেখে নাও। এছাড়া ধরো একটা লেন্স আছে যার একদিকটা সমান আর একদিকটা উঁচু, তাহলে তাকে আমরা কি লেন্স বলবো? একদিকটা সমতল, একদিকটা উত্তল, তাহলে কি বলবো? সমতল উত্তল লেন্স। আবার ধরো একটা লেন্স আছে যার একদিকটা নিচু, অন্য দিকটা উঁচু, এরকম টাইপের, তাহলে সেটাকে আমরা কি বলবো? একদিকটা অবতল, একদিকটা উত্তল, তাহলে অবতল উত্তল লেন্স। তাই তো, এরকম টাইপের বিভিন্ন ধরনের লেন্স হতে পারে। আবার ধরো এরকম একদিকটা সমান আর একদিকটা হচ্ছে অবতল, এরকম, এটাকে আমরা কি বলবো? অবতল সমতল লেন্স। তাই জন্য লেন্স অনেক রকম হতে পারে, উত্তল, অবতল, সমতল উত্তল, অবতল উত্তল, এরকম বহু রকমের লেন্স কিন্তু হতে পারে। ঠিক আছে, তো আমাদের অত মাথায় নিতে হবে না, আমাদের শুধু উত্তল আর অবতল লেন্স নিয়েই জানতে হবে। ঠিক আছে, চল, তাহলে লেন্স বোঝা গেছে কি কি, উত্তল লেন্স, অবতল লেন্স। এইবার দেখো লেন্সের বিভিন্ন পার্টসগুলো কি কি, বিভিন্ন অংশগুলো কি কি। তো প্রথমেই দেখো যেটা লেখা আছে সেটার নাম হচ্ছে কি না, বক্রতা কেন্দ্র। কি? বক্রতা কেন্দ্র। আগে বুঝে নিই, তারপর ডেফিনেশনে যাচ্ছি। দেখো এই যে লেন্সটা, যে আমরা এই যে উত্তল লেন্সটা এঁকেছি বা ওই অবতল লেন্সটা এঁকেছি, কোথাও না কোথাও এই লেন্সটাকে তুমি যদি এদিকে এরকমভাবে কমপ্লিট করো তাহলে তুমি কি পাবে? একটা বৃত্ত পাবে, একটা গোলক পাবে। আবার এদিকে কমপ্লিট করলেও এই তলটাকে তুমি যদি কমপ্লিট করো তাহলে এই তলটাও দেখো কোনো না কোনো গোলকের অংশ। একটু ভাবো বিষয়টাকে, এই তলটাকে এরকম করে বাড়িয়ে দাও, দেখো একটা তুমি কি পাচ্ছ? গোলক পাচ্ছ। এই তলটাকে এভাবে বাড়িয়ে দাও, দেখো এই তলটাও একটা গোলকের মতো হচ্ছে। তাহলে কোনো একটা লেন্সের যে দুটো তল আছে সেই দুটো তল কোনো না কোনো গোলকের অংশ। আবার এদিকে দেখো এই অবতল লেন্সটার ক্ষেত্রে একটা গোলক কমপ্লিট করলে, অবশ্যই কমপ্লিট করলে তুমি একটা দিকে গোলক পাবে। আবার এটাকে কমপ্লিট করলে তুমি কি পাবে? এদিকে একটা এরকম গোলক পাবে, এদিকেও একটা গোলক পাবে, এদিকেও একটা গোলক পাবে। তাহলে কোনো একটা লেন্সের যে দুটো তল আছে সেই দুটো তল, এ একটা গোলকের অংশ, এদিকে এ একটা গোলকের অংশ। আবার এই লেন্সটার ক্ষেত্রে এও একটা গোলকের অংশ, আবার এও একটা গোলকের অংশ। তাহলে কোনো একটা লেন্সের দুটো তল কোনো না কোনো গোলকের অংশ। সেই যে গোলকটার তো একটা কেন্দ্র থাকবে। তো ধরে নাও এই লেন্সটার বা এই যে তলটা, এটা আমরা প্রথম তল নাম দিয়েছি, খেয়াল রাখবে কিন্তু, এটাকে আমরা কি নাম দিয়েছি? প্রথম তল। প্রথম তলটার ক্ষেত্রে গোলকটা হচ্ছে এইটা, তাহলে তার ধরো মোটামুটি একটা কেন্দ্র নাম দিই এটা, তাহলে এই একটা কেন্দ্র পাচ্ছি, যাকে আমি নাম দিচ্ছি ধরো C1। কি নাম দিচ্ছি? C1। তাহলে এইটা হচ্ছে একটা বক্রতা কেন্দ্র। আবার দেখো লেন্সের তো আরও একটা তল আছে, তাহলে এই একটা তল আছে, এটা হচ্ছে আমার দ্বিতীয় তল। আলোকরশ্মি যখন যাবে প্রথমে যে তলটাতে গিয়ে পড়বে সেটাকে আমরা বলবো প্রথম তল, পরে যে তলটাতে যাবে সেটাকে আমরা বলবো দ্বিতীয় তল। মানে ধরো আলোকরশ্মি যদি বাঁ দিক থেকে ডান দিকে যায় তাহলে প্রথমে এই তলটাতে গিয়ে পড়বে, এটা প্রথম তল,
পরে এই তলটাতে প্রবেশ করবে, তো এটা দ্বিতীয় তল। তো দ্বিতীয় তলটাও দেখো কোনো একটা গোলকের অংশ, তারও একটা কেন্দ্র আছে, তাহলে ধরে নিলাম সেই কেন্দ্রটা হচ্ছে এইটা, নাম দিলাম C2। তাহলে এই যে C1 C2 এটাকে আমরা বলবো কি না বক্রতা কেন্দ্র। কি বলবো? বক্রতা কেন্দ্র। সিমিলারলি দেখো অবতল লেন্সের ক্ষেত্রে কি আলোক রশ্মি যদি এদিক থেকে গিয়ে পড়ে তাহলে প্রথম এই তলটাকে পাবে, পরে এই তলটাকে পাবে, তাহলে প্রথম তলটারও তো কোনো না কোনো, এই গোলকটারও তো কোনো না কোনো কেন্দ্র থাকবে। তো ধরে নিলাম এই একটা কেন্দ্র, তাহলে এটা হচ্ছে আমার কি প্রথমটার লেন্সটার জন্য বক্রতা কেন্দ্র, প্রথম তলটার বক্রতা কেন্দ্র। এই তলটার জন্য দেখো একটা বক্রতা কেন্দ্র পাবে মোটামুটি এই দিকে, এটাকে আমরা বলবো C2, দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র। ঠিক আছে, তাহলে কোনো একটা লেন্সের বক্রতা কেন্দ্র কাকে বলে? কোনো একটা লেন্স যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। লেন্সের কতগুলো বক্রতা কেন্দ্র আছে একটু খেয়াল করো। লেন্সের দুটো বক্রতা কেন্দ্র আছে। কেন? কারণ লেন্সের দুটো তল থাকে, তো এই তলটার জন্য একটা বক্রতা কেন্দ্র, এগেন এই তলটার জন্য একটা বক্রতা কেন্দ্র। ওর ক্ষেত্রেও এই তলের জন্য একটা বক্রতা কেন্দ্র, এই তলের জন্য একটা বক্রতা কেন্দ্র। ঠিক আছে, তাহলে লেন্সের বক্রতা কেন্দ্রের সংখ্যা হচ্ছে কতগুলো? দুটো। আর বক্রতা কেন্দ্র কোনগুলো? পাশে এখানে লিখে নিই, C1 C2। এই যে C1 C2, এর C1 C2 বক্রতা কেন্দ্র। বোঝা গেছে? চলো নেক্সট, বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কাকে বলে? একই রকম ভাবে কোনো একটা লেন্স যে গোলকের অংশ সেই গোলকের তো একটা ব্যাসার্ধ থাকবে, সেই ব্যাসার্ধটাকে আমরা বলবো কি বক্রতা ব্যাসার্ধ। চলো তাহলে ধরে নাও এই যে লেন্সটা আছে, এই লেন্সটার প্রথম তল কোনটা? এই তলটা। তাহলে গোলকটা কোনটা? এই গোলকটার কথা বলছি আমি এখন। তাহলে এই গোলকটার দেখো একটা ব্যাসার্ধ আছে, ধরো এইখান থেকে আমি আঁকছি, এই গোলকটা একটা ব্যাসার্ধ আছে, এই যে ব্যাসার্ধ এটা, এই ব্যাসার্ধটাকে আমি বলবো বক্রতা ব্যাসার্ধ R1। প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ, তার জন্য R1। আবার ধরো এই দ্বিতীয় যে তলটা আছে এই তলটা, তাহলে এই তলটাও তো কোনো না কোনো গোলকের অংশ, যেটা এই গোলকটার অংশ, এই গোলকের একটা ব্যাসার্ধ আছে, এই যে এটা নাম দিলাম ধরো R2। কি নাম দিলাম? R2। তাহলে R1 R2 হচ্ছে কি না বক্রতা ব্যাসার্ধ। R1 R2 কি বক্রতা ব্যাসার্ধ। সিমিলারলি এই লেন্সটার ক্ষেত্রে দেখো এই গোলকটা, এই লেন্সটার ক্ষেত্রে প্রথম তল এটা, তাহলে প্রথম তলটার গোলকটা হচ্ছে এই সাইডের গোলকটা, তো তার ব্যাসার্ধ মানে ধরো এইটা, নাম দিলাম R1। আবার এই তলটার জন্য গোলকটা হচ্ছে এই গোলকটা, তাহলে এই গোলকের ব্যাসার্ধ মানে হচ্ছে এটার নাম দিলাম R2। তাহলে হচ্ছে R1 R2 হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধ কোনটা কোনটা? R1 R2। বক্রতা ব্যাসার্ধকে ইংরেজিতে বলা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, আর বক্রতা কেন্দ্রকে বলা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। দেখো লেখা আছে পাশে ইংলিশ টার্মগুলো, বক্রতা কেন্দ্র সেন্টার অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, তাহলে বক্রতা ব্যাসার্ধের সংখ্যা কতগুলো? দুটো। প্রথম তলের একটা বক্রতা ব্যাসার্ধ, দ্বিতীয় তলের একটা বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, এইবার একটা কথা, দুটো বক্রতা ব্যাসার্ধের মান সমান হতেও পারে আবার নাও পারে। এরকম কিন্তু না যে এর বক্রতা ব্যাসার্ধ 5 সেন্টিমিটার মানে এরটাও 5 সেন্টিমিটার হবে, হতে পারে, মেবি, শিওর না, হতেও পারে আবার নাও হতে পারে। সিমিলারলি এই লেন্সটার ক্ষেত্রেও এর বক্রতা ব্যাসার্ধের মান 5 হলে এরটাও 5 হবে, এটা আমি বলতে পারবো না। এটা হতেও পারে নাও পারে, কারণ তল দুটো যদি অন্য রকম হয় তাহলে কখনোই এক হবে না। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে কোনো একটা লেন্সের বক্রতা কেন্দ্র মানে লেন্স দুটো যে গোলকের অংশ তাদের কেন্দ্রকে বলবো বক্রতা কেন্দ্র, লেন্সটা যে গোলকের অংশ তাদের ব্যাসার্ধকে বলবো বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা কেন্দ্রের সংখ্যা কতগুলো? দুটো তল দুটো কেন্দ্র, দুটো তল দুটো ব্যাসার্ধ। ঠিক আছে, প্রথম তলটাকে মানে আলো প্রথমে যে তলে গিয়ে বলবে সেটাকে সবসময় আমরা বলবো প্রথম তল, আর পরে যেটাতে যাবে সেটাকে আমরা বলবো দ্বিতীয় তল। তাহলে প্রথম তলের একটা বক্রতা ব্যাসার্ধ আছে, দ্বিতীয় তলের একটা বক্রতা ব্যাসার্ধ আছে। যদি আলো এদিক থেকে এদিকে গিয়ে পড়ে, প্রথমে এই তলটা পাচ্ছে তাহলে এই তলের ব্যাসার্ধ এটা, আবার দেখো পরে এই তলটা পাচ্ছে তাহলে এই তলের ব্যাসার্ধ এটা। অন্যরকম ভাবে অবতল লেন্সের ক্ষেত্রে যখন আলো গিয়ে পড়ছে এই তলটা প্রথমে পাচ্ছে তাহলে এটা প্রথম তল, এর ব্যাসার্ধ এটা, এই তলটা দ্বিতীয় তল, এর ব্যাসার্ধ এটা। জায়গাগুলো ক্লিয়ার? এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো ক্লিয়ার রাখতে হবে। লেন্সের বক্রতা ব্যাসার্ধের মান দুটোরই যে সমান হবে এরকমটা না, হতে পারে আবার নাও হতে পারে। এরকম কোনো কন্ডিশন কিছু নেই যে এদের R1 আর R2 মান সবসময় সমানই হবে, হতে পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, চলো তাহলে লেন্সের বক্রতা ব্যাসার্ধের গল্প গেল, বক্রতা কেন্দ্রের গল্প গেল। এবার চলে এসো প্রধান অক্ষ। প্রধান অক্ষ কাকে বলছে? বলছে কোনো একটা লেন্সের যে দুটো বক্রতা কেন্দ্র আছে সেই দুটো বক্রতা কেন্দ্র দিয়ে যদি আমরা কোনো কাল্পনিক একটা রেখাটাকে টানি, সেই রেখাটাকে আমি বলবো প্রধান অক্ষ। দেখো এই যে একটা বক্রতা কেন্দ্র দেখতে পাচ্ছ, এই একটা বক্রতা কেন্দ্র দেখতে পাচ্ছ, তো এই দিয়ে তুমি যদি একটা কাল্পনিক রেখা, ইমাজিনারি লাইন তুমি যদি টানো, তাহলে এই লাইনটাকে আমরা বলবো কি না প্রধান অক্ষ বা বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, আবার ওই লেন্সটার ক্ষেত্রেও দেখো এই একটা বক্রতা কেন্দ্র দেখতে পাচ্ছ, এই একটা বক্রতা কেন্দ্র, এই দুটো কেন্দ্র দিয়ে যাবে এরকম একটা লাইন, কাল্পনিক লাইন, যাকে আমরা বলবো কি একটু এদিক ওদিক হয়ে গেল,
মুছে মিলিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা ভালো করে আঁকো। কি না, কোনো একটা লেন্সের প্রধান অক্ষ কাকে বলছে না, কোনো একটা লেন্সের দুটো বক্রতা কেন্দ্র আছে, সেই দুটো বক্রতা কেন্দ্র দিয়ে যে ইমাজিনারি লাইন আমরা টানছি সেই লাইনটাকে আমরা বলবো প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। ঠিক আছে, তুমি যদি নাম দিতে চাও তাহলে দিয়ে দাও, এই যেখানে এক্স নাম দিয়ে দাও, এটাকে ওয়াই নাম দিয়ে দাও, এই জায়গাটাকে এক্স নাম দাও, এটাকে ওয়াই নাম দাও। তাহলে এখানে দেখো দুটো ছবির ক্ষেত্রেই প্রধান অক্ষ কোনটা, এক্স ওয়াই। চলো, এতদূর পর্যন্ত বোঝা গেছে? কোনো অসুবিধা? লেন্স দু রকম, এখানেই মুখস্থ করে নিতে হবে ক্লাস করতে করতে। লেন্স দু রকম, উত্তল অবতল। উত্তল লেন্সের দুটো তল আছে, দুটোই গলীয়, দুটোই উত্তল। অবতল লেন্সের দুটো তল আছে, দুটোই অবতল। তো দুটো তল আছে মানে সে দুটো গোলকের অংশ, দুটো গোলকের কেন্দ্র হচ্ছে বক্রতা কেন্দ্র, দুটো গোলকের ব্যাসার্ধ হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আর পরে রইল যেটা প্রধান অক্ষ, দুটো বক্রতা কেন্দ্র দিয়ে যায় একটা কাল্পনিক রেখা, যাকে আমরা বলবো প্রধান অক্ষ। ঠিক আছে, চলো এতদূর পর্যন্ত যদি ছবি আঁকার হয় এঁকে নাও, আর সংজ্ঞাগুলো লেখার হলে লিখে নাও, বা তুমি তোমার বই থেকে সংজ্ঞাগুলো পড়ে নিতে পারো, শুধু শোনো ভালো করে ক্লাসটা। ঠিক আছে, পজ করে লিখে নাও। চলো, এবার যে জায়গাটা আমরা দেখবো সেটা হচ্ছে আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার বলতে কি বোঝায়। দেখো সংজ্ঞাটা লেখা আছে, একবার পড়ে নিই সংজ্ঞাটা, তোমাদের বইতেও দেখো সংজ্ঞাটা পেয়ে যাবে। কি বলছে, লেন্সের একটি তলে আলোক রশ্মি আপতিত হলে প্রতিসরণের পর নির্গত রশ্মিটি লেন্সের বিপরীত তল থেকে আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হলে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, কি বলছে, নির্গত রশ্মিটাকে কেমন হতে হবে, আপতিত রশ্মির সমান্তরাল হতে হবে। যদি হয় তাহলে রশ্মিটি প্রধান অক্ষকে যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে তাকে লেন্সের আলোক কেন্দ্র বলে। চলো বিষয়টা কি ছবি এঁকে বোঝা যাক। ধরো এই একটা উত্তল লেন্স আছে আমার কাছে, এই এঁকে দিলাম প্রধান অক্ষ। ধরো কোনো একটা আলোক রশ্মি এভাবে এসে পড়লো, আলোক রশ্মি এসে পড়লো, পড়ার পর দেখলাম যে রশ্মিটা কেমন হলো না, লেন্সে যখনই আলোক রশ্মি এসে পড়বে লেন্সের একবার প্রতিসরণ, প্রথম তলে একবার প্রতিসরণ হবে, কারণ দেখো বাইরে বায়ু, লেন্স কাঁচ দিয়ে তৈরি হয়, তাহলে বায়ু থেকে কাঁচে প্রবেশ করলে কি হবে, প্রতিসরণ হবে, তার জন্য রশ্মিটা কিন্তু একটু বেঁকে যাবে। সোজা না গিয়ে ধরো একটু বেঁকে গেছে, বেঁকে গিয়ে এইভাবে গিয়ে এখানে পড়েছে, একটু বেঁকে গেছে, এরকম ভাবে এসে পড়েছিল, সোজা হয়ে গেল। দাঁড়াও, সোজা হলে চলবে না, এবার এবার ঠিক আছে। চলো, এই ধরো কোনো একটা আলোক রশ্মি এসে পড়েছে, পড়ার পর রশ্মিটা এখানে আসার পর কি হয়েছে, তার দিক চেঞ্জ করেছে, অর্থাৎ প্রতিসরণ ঘটিয়ে এই জায়গায় গিয়ে পৌঁছেছে। পড়ার পর দেখো এই তলে আর একবার সে কি করছে, আর একবার সে তার দিককে চেঞ্জ করছে, মানে আর একবার প্রতিসরণ ঘটাচ্ছে, কারণ এবার কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে, তো যাওয়ার সময় আর একবার দিক চেঞ্জ করবে, চেঞ্জ করে ধরো এইভাবে বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে কোনো একটা আলোক রশ্মি এভাবে পড়েছে, এভাবে পড়লো, এদিকে গেল, এদিকে বেরিয়ে গেল। এবার দেখো এখানে আপতিত রশ্মি কোনটা, এটা আপতিত রশ্মি, নির্গত কোনটা, এটা নির্গত রশ্মি। আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। দেখো এখানে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি মোটামুটি পরস্পর সমান্তরালে আমি এঁকেছি, আমি আঁকার চেষ্টা করেছি, কতটা হয়েছে আমি জানি না, কিন্তু আমি আঁকার চেষ্টা করেছি যে আপতিত আর নির্গত সমান্তরাল হয়েছে, সমান্তরাল মোটামুটি। আপতিত আর নির্গত রশ্মি কি হয়েছে, পরস্পর সমান্তরাল হয়েছে। যদি সমান্তরাল হয় তাহলে এই রশ্মিটা লেন্সের মাঝে প্রধান অক্ষকে, এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এই প্রধান অক্ষকে যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে সেই ছেদ বিন্দুটাকে আমরা বলবো কি না অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র। কি বললাম বুঝতে পারলে? আর একবার বলছি, লেন্সের আলোক কেন্দ্র কাকে বলছে, লেন্সের আলোক কেন্দ্র কাকে বলছি, এবার দেখো মেলাও সংজ্ঞার সাথে। লেন্সের একটি তলে আলোক রশ্মি আপতিত হয়ে, বেশ আপতিত হয়েছে, তারপর কি হয়েছে বলো, প্রতিসরণের পর নির্গত রশ্মিটি, প্রতিসরণের পর এই যে নির্গত রশ্মিটি বিপরীত তল থেকে আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হলে, বিপরীত তল থেকে, এই যে বিপরীত তল থেকে কেমনভাবে নির্গত হচ্ছে, আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হচ্ছে, আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হলে রশ্মিটি প্রধান অক্ষকে যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, এই রশ্মিটি প্রধান অক্ষকে যে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে আমরা বলবো আলোক কেন্দ্র। ক্লিয়ার? তাহলে আলোক কেন্দ্র কাকে বলে, আলোক কেন্দ্র হচ্ছে যে লেন্সের মাঝে এমন একটা বিন্দু, যেই বিন্দুটার মধ্য দিয়ে যদি আলোক রশ্মি যায় বা এনিহাউ যদি যায়, তাহলে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি এরা পরস্পর কেমন হবে, সমান্তরাল হবে। আর যদি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে না যায় তাহলে কিন্তু তারা সমান্তরাল হবে না। যেমন ধরো তোমাকে আমি একটা ছবি দেখাচ্ছি, ধরো কোনো একটা আলোক রশ্মি এভাবে গিয়ে লেন্সে পড়লো, তাহলে এই রশ্মিটা কি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে গেল না, তাহলে এই রশ্মিটা কোনোদিনই সোজা বেরিয়ে যাবে না, বা এই রশ্মিটা এটা আপতিত রশ্মির সমান্তরালে হবে না, সে এভাবে বেঁকে বেরিয়ে যাবে, বেঁকে যাবে। এই আপতিত রশ্মির সমান্তরাল কিন্তু এ হবে না, আপতিত রশ্মির সমান্তরাল তখনই হবে যদি আলোক রশ্মিটা কার মধ্য দিয়ে যায়, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায়। কি বললাম বুঝতে পারলে? ক্লিয়ার জায়গাটা? তাহলে আলোক কেন্দ্রের জায়গাটা বোঝা গেছে। তাহলে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যদি আলোক রশ্মি যায়
তাহলে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে এখানে আমরা লিখে রাখি যে সবসময় এক্ষেত্রে আপতিত রশ্মি, লেখা আছে যদিও সংজ্ঞায়, আপতিত রশ্মি প্যারালাল সমান্তরাল কার হবে? নির্গত রশ্মি। যদি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে কোনো একটা আলোক রশ্মি যায় তাহলে সেক্ষেত্রে আপতিত রশ্মি প্যারালাল টু নির্গত রশ্মি। এই আপতিত রশ্মি আর নির্গত রশ্মি কি হবে? পরস্পর সমান্তরাল হবে। এবার বলো, যদি সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে চ্যুতি হবে কি রশ্মিটার? কোনো মানে কৌণিক চ্যুতি হবে কি? রশ্মিটা এসে পড়লো, সমান্তরালেই বেরিয়ে গেল, তাহলে রশ্মিটা কি কোনো দিকে বেঁকে গেল? এই যে এদিকে বেঁকে যাওয়া বা এদিকে বেঁকে যাওয়া, বেঁকে টেকে কি কোনো দিকে গেল? গেল না। তাহলে রশ্মিটার কি কোনো চ্যুতি হলো? না, তাহলে রশ্মির কিন্তু কোনো চ্যুতি হয় না। 2 নাম্বার পয়েন্ট দেখো, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায়, আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না। এগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের, চ্যুতি ঘটে না। তাহলে আলোক কেন্দ্র কাকে বলে বুঝলাম। আর 2 নাম্বার দুটো পয়েন্ট, যদি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে কোনো রশ্মি যায় তাহলে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি সমান্তরাল হবে। যেহেতু সমান্তরাল হবে তার জন্য রশ্মিটা কোনো দিকে বাঁকবে না, রশ্মির কোনো চ্যুতি ঘটবে না। যদি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে না যায় তাহলে কিন্তু চ্যুতি ঘটবে, তাহলে কিন্তু রশ্মি বাঁকবে। যদি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায় তবেই চ্যুতি ঘটবে না। ঠিক আছে, জায়গাটা কিন্তু খেয়াল রাখবে একটু। এইবার দেখবে একটা সমস্যা আছে, যে তোমাদের বইয়ে লেখা আছে পাতলা লেন্সের আলোক কেন্দ্র, ঠিক এর নিচে এই সংজ্ঞাটা লেখা থাকে যে পাতলা লেন্সের আলোক কেন্দ্র। তাহলে লেন্সের আলোক কেন্দ্র তো আমরা পড়লাম, আবার পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়? ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে আমাদের সিলেবাসে যে লেন্সগুলো আছে, তুমি যে লেন্সের ছবি আঁকো সেই লেন্সগুলো প্রত্যেকটা পাতলা লেন্স। এবার পাতলা লেন্স কাকে বলে? যে লেন্সটা পাতলা তাকেই পাতলা লেন্স বলবো। মানে ধরো এই লেন্সটা একটা দেখলাম, পাতলা লেন্স মানে হচ্ছে যে লেন্সটা এরকম পাতলা পাড়া হবে, মানে হাতে নিলে তুমি বুঝতেই পারবে না কোন দিকটা উঁচু, এটা অবতল না উত্তল, এরকম টাইপের একদম পাতলা পাড়া যদি হয় কোনো একটা লেন্স, তাহলে সেই লেন্সটাকে আমরা কি লেন্স বলবো? পাতলা লেন্স। অর্থাৎ এই লেন্সটা, এইটাকে আমরা বলি বেধ। লেন্সের এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে আমরা কি বলি? বেধ। লেন্সের বেধ যদি খুব কম হয়, যাকে হাতে নিয়েও বুঝতে পারবে না, তোমার মনে হবে যেন সমতল, এরকম টাইপের লেন্স, তাহলে যে লেন্সের বেধ খুব কম হয় সেই লেন্সটাকে আমরা কি লেন্স বলি? পাতলা লেন্স। তো আমাদের সিলেবাসে পাতলা লেন্স আছে, তো পাতলা লেন্সের ক্ষেত্রে এই ছবিটা একটু অন্যরকম হয়। আলোক কেন্দ্রের কনসেপ্টটা একই থাকে, ছবিটা একটু অন্যরকম হয়। কেমন হয় দেখো, পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র মানে কি? পাতলা লেন্সের ক্ষেত্রে ধরো আমি যদি ধরে নিই আলোক কেন্দ্র সবসময় কিন্তু লেন্সের একদম মাঝে হবে, এই জায়গাটাতে। এখানেও দেখো আমি তাই এঁকেছিলাম, লেন্সের ঠিক একদম মাঝে এঁকেছিলাম, লেন্সের মাঝেই হবে আলোক কেন্দ্র। তা পাতলা লেন্সের ক্ষেত্রে কি হয়, যদি কোনো একটা আলোক রশ্মি এই তোমার আলোক কেন্দ্রের মধ্য দিয়ে, আলোক রশ্মি যদি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায় পাতলা লেন্সের ক্ষেত্রে, তাহলে ডিরেক্টলি সোজা বেরিয়ে যাবে। এক্ষেত্রে রশ্মিটা কোনো দিকে বাঁকবেও না, কিছুই হবে না, কারণ খুবই পাতলা লেন্সটা, সেই জন্য বাঁক খুব একটা, এখানে যেমন কি লেন্স একটু মোটা ছিল বলে কি এই বাঁক নিল, এই বাঁক নিল, বুঝতে পারলাম। কিন্তু এই লেন্সের ক্ষেত্রে কি হবে, খুব যেহেতু পাতলা লেন্সটা, সোজা বেরিয়ে চলে যাবে। তো সেটাই দেখো এখানে আলাদা করে লেখা আছে কি, আলোক কেন্দ্র হলো লেন্সের অভ্যন্তরে প্রধান অক্ষের ওপর অবস্থিত এমন একটি বিন্দু যার মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটে না। এই উপরে যা পড়লাম এখানেও তাই পড়লাম, শুধুমাত্র আলাদা কোন জায়গাটা? ছবিটা। এক্ষেত্রে যদি তোমাকে বলে যে এরকম আলোক কেন্দ্র কাকে বলে, তাহলে তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, কারণ তোমাকে স্পেসিফাই করে দিচ্ছে না কোনটা লিখতে হবে। কিন্তু যদি বলে দেয় পাতলা লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা লেখো, তাহলে কিন্তু তখন এটা লিখতে হবে, আর এই ছবিটাই কিন্তু পাশে আঁকতে হবে। এক্ষেত্রে আলোক রশ্মির কোনো চ্যুতি ঘটবে না, একদম সোজা বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? এক্ষেত্রেও দেখো, যদি আলোক রশ্মির, এক্ষেত্রে যদি আমাকে বলি চ্যুতি কোণ কত? 0। আপতিত রশ্মি আর নির্গত রশ্মি কি সমান্তরাল? অবশ্যই সমান্তরাল, দুজনে একই দিকে আছে। ঠিক আছে, তাহলে এই একই কনসেপ্ট কিন্তু এখানেও অ্যাপ্লিকেবল। বোঝা গেছে তাহলে আলোক কেন্দ্র কাকে বলে? জায়গাটা ক্লিয়ার? চলো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উত্তল লেন্সের মুখ্য ফোকাস আর অবতল লেন্সের মুখ্য ফোকাস বিষয়টা কি। সব থেকে ইম্পর্টেন্ট, মাধ্যমিকে যেখান থেকে প্রশ্ন তোমার একদম ডিটেলসে তোমার সংজ্ঞা জিজ্ঞাসা করে দেয় যে উত্তল লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা লেখো বা অবতল লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা লেখো, তো এখান থেকে সংজ্ঞাও জিজ্ঞাসা করে, তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তোমাকে জায়গাটা কিন্তু একটু বুঝতে হবে। ঠিক আছে, দেখো কি লেখা আছে, উত্তল লেন্সের মুখ্য ফোকাস বিষয়টা কি। ধরো আগে ছবিটাকে একটু বুঝে নিই। ধরো একটা উত্তল লেন্স আছে, এই উত্তল লেন্সের অবশ্যই একটা পাতলা উত্তল লেন্স, আমাদের যা লেন্সের ছবি আঁকবো সব কিন্তু পাতলা লেন্স। ঠিক আছে, তো এই হচ্ছে ধরো আমাদের উত্তল লেন্সের, এটা হচ্ছে আমাদের কি প্রধান অক্ষ। উত্তল লেন্সটাকে সুন্দর করে ছবিটাকে আঁকার জন্য আমি লেন্সটাকে এভাবে দুটো ভাগে ভাগ করে নিলাম। ঠিক আছে, এবার ধরো এই উত্তল লেন্সে যদি একগুচ্ছ আলোক রশ্মি এসে পড়ে কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে, তাহলে ধরো এই একটা আলোক রশ্মি গিয়ে পড়লো, দেখো আলোক রশ্মিটা কেমন প্রধান অক্ষের সমান্তরাল।
আর একটাও ধরো আলোক রশ্মি গিয়ে পড়লো কেমন, প্রধান অক্ষের সমান্তরাল। যদি এরকম দুটো আলোক রশ্মি, দুটো কেন, দুটো 10টা 12টা 15টা একগুচ্ছ আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে উত্তল লেন্সে পড়ে, তাহলে উত্তল লেন্স কি করে, ওই রশ্মিগুলোকে প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়েই মিলিয়ে দেয়। ঠিক যেভাবে দেখবে আমরা ছোটবেলায় সেই আতস কাঁচ দিয়ে কাগজ পড়াতাম না, তখনকার গল্প না এটা, ঠিক ওই রকমই একটা আতস কাঁচ, একটা তলাতে কাগজ রাখতাম ছোটবেলায়, অনেকেই করেছি এটা, তলায় একটা কাগজ রেখেছি, ওরা আতস কাঁচ নিয়েছি, যে সূর্যের আলোটাকে ফেলে সেটা ছোট্ট মতো বিন্দু করে ওই কাগজের মধ্যে ধরে আছি, অনেকক্ষণ থেকে ধরে আছি, কখন একটুখানি পুড়বে, তাই তো, পুড়লি একটা আনন্দ বিশাল মনের মধ্যে। তো এই যে ব্যাপারটা আমরা ছোটবেলায় যেটা করেছি, তো সেখানে কি করেছিলাম, এইরকম কনসেপ্ট ইউজ করেছিলাম। কি বিষয়টা কাকে বলছে তাহলে, মুখ্য ফোকাস বিষয়টা কি, আগে একবার ছবিটা দেখে নাও। বলছে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি যদি উত্তল লেন্সে গিয়ে পড়ে, তাহলে কি হয়, উত্তল লেন্স ওই রশ্মিগুলোকে বাঁকিয়ে দেবে এবং একদম প্রধান অক্ষের ওপরই একটা নির্দিষ্ট বিন্দু থেকে মিলিয়ে দেবে। এই যে বিন্দুটাতে মেলালো, এইটাকে আমরা বলবো উত্তল লেন্সের মুখ্য ফোকাস। কি বলবো, মুখ্য ফোকাস। কি বললাম বুঝতে পারলে? তাহলে দেখো সংজ্ঞাতে কি লেখা আছে, কি, প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি উত্তল লেন্সে আপতিত হলে প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে উত্তল লেন্সের মুখ্য ফোকাস বলে। ক্লিয়ার জায়গাটা? এবার দেখো একটা কথা তোমার মনে যেটা এখন একটু মনে লাগছে যে কি বিষয়টা, দ্বিতীয় মুখ্য ফোকাস। উত্তল লেন্সের মুখ্য ফোকাস তো বুঝলাম, আবার দ্বিতীয় মুখ্য ফোকাস বিষয়টা কি? অ্যাকচুয়ালি কোনো একটা লেন্সের দুদিকেই দুটো করে ফোকাস থাকে, এদিকে একটা মুখ্য ফোকাস থাকে, এদিকে একটা মুখ্য ফোকাস থাকে। উত্তল লেন্সের ক্ষেত্রে এটাকে আমরা বলি প্রথম মুখ্য ফোকাস, এটাকে আমরা বলি দ্বিতীয় মুখ্য ফোকাস। আমাদের দ্বিতীয় মুখ্য ফোকাসটাই ইম্পর্টেন্ট, কারণ দ্বিতীয় মুখ্য ফোকাসের রেসপেক্টই আমরা ছবি আঁকি বা পুরো কনসেপ্টটাকে বুঝি। প্রথম মুখ্য ফোকাস শুধু সংজ্ঞাই জানতে হতো, তা পরীক্ষাতে প্রথম মুখ্য ফোকাস আলাদা করে সংজ্ঞাও আসে না, এলেও দ্বিতীয় মুখ্য ফোকাসেরই সংজ্ঞা আসে, আর দ্বিতীয় মুখ্য ফোকাসটা কি আমরা কি বলবো, মুখ্য ফোকাস। সেই জন্য ঠিক আছে, প্রথম মুখ্য ফোকাস নিয়ে আমরা কিন্তু খুব একটা মাতামাতি এখানে করবো না, কারণ শুধুমাত্র সংজ্ঞাই লাগে, কোনো ছবি বা কোনো জায়গাতে সেখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথম মুখ্য ফোকাসের নেই। মনে রাখবে বিষয়টা যে লেন্সের দুদিকে দুটো মুখ্য ফোকাস থাকে, একটাকে প্রথম বলা হয়, একটাকে দ্বিতীয় বলা হয়, তো আমরা দ্বিতীয় মুখ্য ফোকাসটাকেই মুখ্য ফোকাস বলি। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? চলো তাহলে আরেকবার দেখে নিই কি বললাম। উত্তল লেন্সে যদি প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি গিয়ে পড়ে, উত্তল লেন্স কি করে, উত্তল লেন্স রশ্মিগুলোকে ঠিক প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে কি করে দেয়, মিলিয়ে দেয়। এই যেই বিন্দুতে মেলায় সেই বিন্দুটাকে আমরা বলি মুখ্য ফোকাস। আমরা ছোটবেলায় আতস কাঁচ নিয়ে কাগজ পড়ানোর সময় কি করতাম আমরা, না একটা বিন্দুতে রশ্মিগুলোকে সবাইকে নিয়ে গিয়ে ফেলতাম, যে বিন্দুটা কি হতো, সেই বিন্দুটাতে আগুন ধরে যেত, তো সেই বিন্দুটা যেটা আমরা তৈরি করতাম সেটা হচ্ছে মুখ্য ফোকাস তৈরি করতাম। মানে আমরা ওই আতস কাঁচটাকে আগিয়ে পিছিয়ে কি করতাম না সেট করতাম, যাতে করে মুখ্য ফোকাসেই কাগজটা আসে। কি বললাম বুঝতে পারলে? চলো এই হচ্ছে কনসেপ্ট, ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা এবার দেখো এখানে বেশ কয়েকটা কথা, যে এখানে উত্তল লেন্সটা কি করছে, রশ্মিগুলোকে কি করছে, এদিকে বাঁকিয়ে দিচ্ছে। তাহলে এখানে উত্তল লেন্স কি ধরনের ক্রিয়া দেখাচ্ছে, যখন ধরো তোমাকে একটা দেখবে দর্পণ পড়ানোর সময় একটা এক্সাম্পল বলেছিলাম, আমরা সবাই সবারকার বাড়িতে আছি, ঠিক 10টা বাজলো কি 10টা 10-15 বাজলো, আমরা সবাই মিলে হাজির হলাম কোথায় না ক্লাসে, স্কুলের মধ্যে। তার মানে আমরা সবাই আলাদা আলাদা জায়গা থেকে স্কুলে গিয়ে পৌঁছালাম, আলাদা আলাদা জায়গা থেকে একটা নির্দিষ্ট জায়গায় আসা, এই ধরনের ক্রিয়াকে আমরা বলি অভিসারী ক্রিয়া। কি বলি? অভিসারী ক্রিয়া। এবার দেখো কোথাও না কোথাও উত্তল লেন্স কি করছে, দুটো আলাদা আলাদা রশ্মিকে এক জায়গায় মিলিয়ে দিচ্ছে, অভিসারী ক্রিয়া দেখাচ্ছে। তার জন্য উত্তল লেন্সকে কি লেন্স বলা হয়, এই যে উত্তল লেন্সকে কি লেন্স বলা হয়, অভিসারী লেন্স বলে। অভিসারী লেন্স। কেন অভিসারী লেন্স বলে বুঝতে পারলে? কেন বলে অভিসারী লেন্স? তার কারণটা হচ্ছে কি না, উত্তল লেন্স আলোক রশ্মিকে কি করে, একটা নির্দিষ্ট বিন্দুতে কি করে দেয়, মিলিয়ে দেয়। সেই জন্য উত্তল লেন্সের আরেকটি নাম হচ্ছে অভিসারী লেন্স। এইবার উত্তল লেন্স কেন এরকম অভিসারী ঘটনা দেখাচ্ছে, রশ্মিটাকে কেন এদিকে বাঁকিয়ে দিচ্ছে, এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণটা হচ্ছে, দেখো তুমি যদি একটু ভালো করে দেখো, তো এই উত্তল লেন্সের এই ওপরের একদম ছোট্ট এই জায়গাটাকে কল্পনা করো, কোথাও না কোথাও এটা একটা প্রিজমের মতো দেখতে। আবার দেখো এই জায়গাটা একটু ভালো করে দেখো, এটাও কোথাও না কোথাও একটা প্রিজমের মতো দেখতে। আমরা প্রিজমের কি জানি, প্রিজম কি করে, রশ্মিকে কার দিকে বাঁকিয়ে দেয়, কোনো একটা প্রিজম রশ্মিকে তার ভূমির দিকে বাঁকিয়ে দেয়। একবার দেখে নিই চলো ছোট্ট করে বিষয়টাকে। এই ধর একটা প্রিজম,
প্রিজমের ক্ষেত্রে যখন আমরা ছবিটা এঁকেছিলাম, এভাবে রশ্মি গিয়ে পড়লো, এভাবে গেল, এভাবে বেরিয়ে চলে গেল, এরকম এঁকেছিলাম। তো তাহলে দেখো যে রশ্মিটা গিয়ে পড়লো তাকে ফাইনালি প্রিজম কার দিকে বাঁকিয়ে দিল? প্রিজমের ভূমির দিকে বাঁকিয়ে দিল। এটা হচ্ছে প্রিজমের ভূমি। তাহলে প্রিজমের ধর্মই হচ্ছে প্রিজম রশ্মিকে ভূমির দিকে বাঁকিয়ে দেয়। এবার দেখো এই উত্তল লেন্স অসংখ্য ছোট 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 প্রিজম দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? প্রিজম দ্বারা গঠিত। প্রিজম রশ্মিকে ভূমির দিকে বাঁকিয়ে দেয়। এবার দেখো উত্তল লেন্সের এই জায়গায় আর এই জায়গায় কোথাও না কোথাও দুটো প্রিজম আছে। তাহলে এখানে গিয়ে যখন রশ্মি পড়বে, এই প্রিজমটা কি কাজ করবে? রশ্মিটাকে তার ভূমির দিকে বাঁকিয়ে দেবে। এই দেখো ভূমির দিকে বাঁকিয়ে দিয়েছে। আবার এই নিচের প্রিজমটা কি করবে? নিচের প্রিজমটার ক্ষেত্রে ভূমি কোনটা? নিচের প্রিজমটা কিন্তু উল্টো ভাবে আছে, বুঝতে পারছো তো? এইটা হচ্ছে ভূমি। তাহলে ভূমির দিকে বাঁকিয়ে দেবে, মানে এই দিকে বাঁকিয়ে দেবে। তার জন্য রশ্মিগুলো একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে একটা বিন্দুতে গিয়ে মিশবে। কি বললাম বুঝতে পারলে? আরেকবার জায়গাটা দেখে নিই। কি বললাম? উত্তল লেন্সের মুখ্য ফোকাস কাকে বলে? কোনো একটা উত্তল লেন্সে যদি প্রধান অক্ষের সমান্তরালে রশ্মিগুলো গিয়ে পড়ে, তাহলে সব সময় ওই উত্তল লেন্সটা কি করবে? রশ্মিগুলোকে একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিয়ে দেবে। যে বিন্দুতে মেলাবে তাকে আমরা বলবো মুখ্য ফোকাস। প্রথম পয়েন্ট ডান। সেকেন্ড কি? এই যে অভিসারী ক্রিয়া, উত্তল লেন্স কেমন ধরনের ঘটনা বা কেমন ধরনের বিহেভিয়ার দেখাচ্ছে? অভিসারী ক্রিয়া দেখাচ্ছে। অভিসারী ব্যাপারটা কি? বিভিন্ন জায়গায় ছিলাম, ওই যে তোমাকে বললাম আমরা বিভিন্ন জায়গায় ছিলাম, আলাদা আলাদা জায়গায়। সেখান থেকে স্কুল টাইমে সবাই ক্লাসরুমে এসে হাজির হলাম। তারপরে আমরা বিভিন্ন জায়গা থেকে ক্লাসের মধ্যে এলাম, বিভিন্ন জায়গা থেকে নির্দিষ্ট জায়গায় এলাম। তো বিভিন্ন জায়গা থেকে নির্দিষ্ট জায়গায় আসাকে আমরা বলি, এই ধরনের ক্রিয়াকে আমরা বলি অভিসারী ক্রিয়া। তো এখানে দেখো উত্তল লেন্সও বিভিন্ন রশ্মিগুলোকে এক জায়গায় মিশিয়ে দিচ্ছে। তাহলে এই যে ক্রিয়াটা দেখাচ্ছে, কি ক্রিয়া দেখাচ্ছে? অভিসারী ক্রিয়া। তার জন্য উত্তল লেন্সের একটা নাম কি? অভিসারী লেন্স। কি লেন্স? অভিসারী লেন্স। এইবার প্রশ্ন হচ্ছে, এই উত্তল লেন্স কেন অভিসারী লেন্স, বা কেন অভিসারী লেন্সের মতো আচরণ করছে, মানে কেন রশ্মিগুলোকে এরকম ভাবে মিলিয়ে দিচ্ছে? উত্তল লেন্স কোথাও না কোথাও অসংখ্য ছোট 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 প্রিজমের সমষ্টি। প্রিজম রশ্মিকে কি করে? কোনো একটা রশ্মি প্রিজমে গিয়ে পড়লেই প্রিজমের টেন্ডেন্সিকে ভূমির দিকে বাঁকিয়ে দেওয়া। কার দিকে বাঁকিয়ে দেওয়া? ভূমির দিকে বাঁকিয়ে দেওয়া। একই ঘটনা এখানেও দেখাবে। তাহলে এই লেন্সটার এই ওপরে যদি এই প্রিজমটাকে আমরা ভাবি, এই প্রিজমটা কি করবে? রশ্মি এসে পড়লেই তাকে ভূমির দিকে বাঁকিয়ে দেবে। এই প্রিজম কি করবে? ভূমির দিকে বাঁকিয়ে দেবে। তার জন্য রশ্মিগুলো এক জায়গায় মিলে যায়, অর্থাৎ উত্তল লেন্স অভিসারী ক্রিয়া দেখায়। কি দেখায়? অভিসারী ক্রিয়া দেখায়। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা ছোট্ট করে, সেটা হচ্ছে উত্তল লেন্সের যে মুখ্য ফোকাস, সেই মুখ্য ফোকাস না সৎ না অসৎ? উত্তল লেন্সের মুখ্য ফোকাস সৎ না অসৎ? ছবির দিকে তাকাও। দেখো এক জায়গায় গিয়ে রশ্মিগুলো মিলেছে, তাহলে যেখানে আলোক রশ্মি মেলে তাকে আমরা বলি সৎ, আর যেখানে মিশেছে বলে মনে হয় তাকে আমরা বলি অসৎ। তাহলে উত্তল লেন্সের মুখ্য ফোকাসটা কেমন? সৎ। কেমন? সৎ। ক্লিয়ার জায়গাটা এতদূর পর্যন্ত? চলো এবার চলে আসি অবতল লেন্সের মুখ্য ফোকাস কেমন। ছবির দিকে ভালো করে তাকাও, আর কিছু দেখতে হবে না, ছবিটা দেখো ভালো করে। অবতল লেন্সের মুখ্য ফোকাস, তাহলে একটা অবতল লেন্স এঁকে ফেলি। এই হচ্ছে অবতল লেন্সের প্রধান অক্ষ। ঠিক আছে, একটা অবতল লেন্স, তার প্রধান অক্ষ এঁকে ফেললাম। ছবিটাকে সুন্দর করার জন্য আমরা এখানে কি করলাম? মাঝামাঝি ভাগ করে দিলাম। এবার দেখছি অবতল লেন্সের মুখ্য ফোকাস বিষয়টা কি। একই রকম, যদি কোনো একটা আলোক রশ্মি বা একগুচ্ছ আলোক রশ্মি অবতল লেন্সে গিয়ে পড়ে, এই যে অবতল লেন্সে গিয়ে পড়লো একটা আলোক রশ্মি, কেমন ভাবে গিয়ে পড়লো? প্রধান অক্ষের সমান্তরালে। কেমন ভাবে? প্রধান অক্ষের সমান্তরালে। অবতল লেন্সের টেন্ডেন্সি হচ্ছে ও রশ্মিকে প্রধান অক্ষের দিকে বাঁকাবে না, প্রধান অক্ষ থেকে দূরে পাঠিয়ে দেবে, ওর টেন্ডেন্সি এটা। অর্থাৎ যখন কোনো একটা আলোক রশ্মি অবতল লেন্সে গিয়ে পড়বে, অবতল লেন্স বাঁকিয়ে দেবে এইদিকে, অর্থাৎ দুদিকে তাদেরকে কি করে দেবে? পরস্পর থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করবে। তার মানে অবতল লেন্স কি করবে? এই রশ্মিটাকে এদিকে বাঁকিয়ে দেবে, এই রশ্মিটাকে মোটামুটি ধরো এদিকে বাঁকিয়ে দেবে। কি বললাম বুঝতে পারলে? কিন্তু আমরা কি জানি? আমরা আলোক রশ্মির বাঁককে বুঝতে পারি না। তার জন্য যদি আমি এই জায়গা থেকে বিষয়টাকে দেখি, বা এই কোনো একটা সাইড থেকে, এই কোনো একটা দিক থেকে যখন আমি এই বিষয়টাকে দেখবো, ধরো এই জায়গা থেকে তুমি যদি বিষয়টাকে দেখো, বা এই জায়গা থেকে তুমি যদি বিষয়টাকে দেখো, অবজার্ভ করো বিষয়টাকে, তা তুমি কি আলোর বাঁক দেখতে পাবে না? আমরা আলোক রশ্মিকে দেখতে পাই না, আলোক রশ্মির প্রভাবে বস্তুকে দেখতে পাই। তুমি আমার আর মোবাইল, বা যেটা আমি ভিডিওটা ক্যাপচার করছি, এর মাঝে অসংখ্য আলোক রশ্মি আছে, তুমি দেখতে পাচ্ছ? তুমি কাকে দেখতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ, মার্কার দেখতে পাচ্ছ, বোর্ড দেখতে পাচ্ছ, লেখা দেখতে পাচ্ছ, অর্থাৎ বস্তুকে দেখতে পাই আমরা, কিন্তু আলোক রশ্মিকে দেখতে পাই না। তাই এই যে আলোক রশ্মিটাকে অবতল লেন্স কি করলো? দুদিকে বাঁকিয়ে দিল, আলোক রশ্মি দুটোকে কিন্তু আমরা দেখতে পাবো না, আমরা আলোক রশ্মির প্রভাবে বস্তুকে দেখতে পাবো। তাই আলোক রশ্মি যে বেঁকে যায়, এটা আমি পড়লেও আমার মাথার মধ্যে কিন্তু এটা সেট নেই যে আলোক রশ্মি বেঁকে যায়। আমার মাথা সবসময় ভাবে যে আলোক রশ্মি সোজা আসছে।
তার জন্য এই যে আলোক রশ্মির বাঁকটাকে আমরা বুঝতে পারবো না। আমাদের মনে হবে এই আলোক রশ্মিটা ব্যাকে এরকম কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে বেরিয়ে আসছে, এই আলোক রশ্মিটাও ব্যাকে এরকম কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে। তো যে বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে এই বিন্দুটাকে আমরা কি বিন্দু বলবো? এই নিচে লিখে দিলাম মুখ্য ফোকাস। কার? অবতল লেন্সের। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস কাকে বলে? একবার দেখে নিই জায়গাটা, একটু বেঁকে গেল না এটা? ওই মোটামুটি ঠিক আছে, এবার মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, হাসার কিচ্ছু নেই, এবার ঠিক আছে। ঠিক আছে, দেখো এবার কি বলতে গেলাম, কি বললাম ব্যাপারটা। প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি অবতল লেন্সে আপতিত হলে প্রতিসরণের পর কি হচ্ছে? প্রধান অক্ষের ওপর যে নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। দেখো প্রধান অক্ষের ওপর যে নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে মানে কি? বেরিয়ে আসছে বলে মনে হয়। দেখো এই রশ্মিটা কি হচ্ছে? বেরিয়ে আসছে বলে মনে হচ্ছে না, বেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না। তো যে বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হয় সেই বিন্দুটাকে আমরা বলবো অবতল লেন্সের মুখ্য ফোকাস। ঠিক আছে, এখানে কিন্তু এই রশ্মিটা আদেও নেই বা এই বিন্দুটা আদেও কিন্তু এখানে নেই, এটা আমরা অ্যাজাম্পশন, এটা ধরে নিচ্ছি, মানে কল্পনা করে নিচ্ছি, তৈরি করে নিচ্ছি মনে মনে। এটা কিন্তু আদেও এখানে নেই, এটা আমাদের মনে হচ্ছে যে এখানে একটা কিছু আছে, কিন্তু এখানে কিছুই নেই। অ্যাকচুয়ালি এই আলোক রশ্মিটা এখান থেকে বেরোচ্ছে না, এদিকে গিয়ে এদিকে বাঁক নিচ্ছে, এদিকে গিয়ে এদিকে বাঁক নিচ্ছে। কি বললাম বুঝতে পারলে? তাহলে দেখো এই যে মুখ্য ফোকাস, এই মুখ্য ফোকাসটা কেমন? সদ না অসদ? তো প্রথমেই বলে দিলাম এ হচ্ছে কেমন? অসদ। কেন? কারণ এখানে কোনো আলোক রশ্মি নেই। এই যে ডট ডট দিয়েছি লাইনগুলো, এই যে ডট 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 লাইন আছে, তার মানে কি এখানে আমার এটা মনে হচ্ছে, এটা আমার কি হচ্ছে? মনে হচ্ছে। সত্যি করে কিন্তু এখানে কোনো আলোক রশ্মি নেই। ক্লিয়ার জায়গাটা? বুঝতে পারলে বিষয়টা? তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়? উত্তল লেন্সের ক্ষেত্রে এরকম দুটো আলোক রশ্মি গেল, উত্তল লেন্স কি করবে? বাঁকিয়ে দেবে দিয়ে এক জায়গায় মিশিয়ে দেবে, যেখানে মেশাবে সেটাকে বলবো কি? মুখ্য ফোকাস। আর অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গেলে কি করবে? দুদিকে আলাদা করে দেবে। তো আলাদা করলেও যখন আমরা দুদিক থেকে দেখবো জিনিসটাকে, আমরা আলোক রশ্মির বাঁককে বুঝতে পারি না। আমাদের মনে হবে এই আলোক রশ্মিটা ব্যাকে এখান থেকে বেরিয়ে আসছে, এই আলোক রশ্মিটা ব্যাকে এখান থেকেই বেরিয়ে আসছে, অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে আমার মনে হবে। যে নির্দিষ্ট বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে সেই বিন্দুটাকে আমরা কি বলবো? মুখ্য ফোকাস। কি বলবো? মুখ্য ফোকাস। কার? অবতল লেন্সের। সংজ্ঞা দুটো বুঝতে পারলে কি বললাম? এবার উত্তল লেন্সের মুখ্য ফোকাস সদ, কেন? কারণ মিশছে বলে। অবতল লেন্সের মুখ্য ফোকাস অসদ, কেন? কারণ বেরিয়ে আসছে বলে, ওখানে আলোক রশ্মি নেই, ওটা আমার মনে হচ্ছে, অ্যাজাম্পশন বলে। এবার সেম কনসেপ্ট দেখো, একটা তো বুঝে গেলাম অভিসারী ক্রিয়া। অভিসারী ক্রিয়া মানে কি বলেছিলাম একটু আগেই বললাম, আমরা সবাই নিজের বাড়িতে আছি, স্কুল টাইমে সবাই স্কুলে এলাম, স্কুলের রুমে এসে জড়ো হলাম, তো সবাই আলাদা আলাদা জায়গা থেকে একটা জায়গায় জড়ো হলাম, এটা হচ্ছে অভিসারী ক্রিয়া। এবার উল্টোটা, ঠিক 4:30 সময় স্কুলের ঘন্টা বাজলো, স্কুল শেষ, আমরা কি করি? ওই রুম থেকেই কি হচ্ছে? সবাই নিজের বাড়িতে চলে গেলাম, তার মানে একটা জায়গা থেকে চারিদিকে ছড়িয়ে গেলাম। তো এই একটা জায়গা থেকে চারিদিকে ছড়িয়ে যাওয়াকে আমরা বলি অপসারী ক্রিয়া। কি ক্রিয়া বলি? অপসারী ক্রিয়া। তো এই অপসারী ক্রিয়া কে দেখাচ্ছে একটু ভালো করে দেখো। এই যে অবতল লেন্স কি করছে? দেখো এই একটা বিন্দু থেকে রশ্মিগুলোকে ছড়িয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে না? একটা বিন্দু এখান থেকে রশ্মিগুলো ছড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, এদিকে ছড়িয়ে যাচ্ছে, এদিকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তার জন্য এই যে অবতল লেন্স, জায়গা নেই আমার, এখানে লিখে দিই, এই যে অবতল লেন্স, এই অবতল লেন্সকে কি লেন্স বলে? অপসারী লেন্স বলে। অবতল লেন্সকে অপসারী লেন্স বলে। তাহলে অভিসারী লেন্স কাকে বলে? উত্তল লেন্স। অপসারী লেন্স কাকে বলে? অবতল লেন্স। কেন বলে বুঝতে পারলে? এইবার এ কেন অভিসারী ক্রিয়া দেখায় আমরা বুঝতে পেরেছিলাম। এবার অবতল লেন্স কেন অভিসারী ক্রিয়া দেখায় আমাদের একটু বুঝতে হবে। দেখো সেম কনসেপ্ট, অবতল লেন্সও দেখো কোথাও না কোথাও প্রিজমের সমন্বয়ে গঠিত। তুমি যদি ভাবো এখানে দেখো অবতল লেন্সেরও কিন্তু এখানে দেখো একটা মনে ভাবতে হবে একটা প্রিজম আছে, এই যে একটা প্রিজম। অবতল লেন্সও অসংখ্য ছোট 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 কার সমন্বয়ে গঠিত? প্রিজমের সমন্বয়ে গঠিত। এই একটা প্রিজম, আবার ভাবো এদিকে এই একটা প্রিজম। সেম কনসেপ্ট, প্রিজম কি করে? রশ্মিকে ভূমির দিকে বাঁকিয়ে দেয়। তাহলে দেখো এই প্রিজমে যখন রশ্মিটা গিয়ে পড়বে, এই প্রিজমটার ভূমি কোনটা? এই ওপরটা, তার মানে রশ্মিটাকে ভূমির দিকে বাঁকিয়ে দেবে। আবার এই প্রিজমটার ভূমি কোনটা? নিচের দিকটা, এই রশ্মিটাকে এদিকে বাঁকিয়ে দেবে। তার জন্য এই অবতল লেন্স রশ্মিকে দুদিকে বাঁকিয়ে দেয়। উত্তল লেন্স বা অবতল লেন্স কেন দুদিকে বাঁকিয়ে দেয়? কারণ উত্তল বা অবতল যে কোনো লেন্সই প্রিজমের সমন্বয়ে গঠিত। প্রিজম সবসময় রশ্মিকে ভূমির দিকে বাঁকাবে। উত্তল লেন্সের ক্ষেত্রে ভূমিগুলো নিচের দিকে, এই এর এদিকে, তার জন্য এদিকে বাঁকায়, এদিকে বাঁকায়।
অবতল লেন্সের ক্ষেত্রে দেখো ভূমিটা এর ক্ষেত্রে ওপরের দিকে, তার জন্য রশ্মিটাকে ওপরের দিকে বাঁকাচ্ছে। এর ক্ষেত্রেও নিচের দিকে, তার জন্য নিচের দিকে বাঁকাচ্ছে। কি বললাম বুঝতে পারলে? তো একটা উত্তল লেন্স বা একটা অবতল লেন্স কেন অভিসারী বা অপসারী ক্রিয়া দেখায়? তার কারণ হচ্ছে প্রিজমের জন্য। কার জন্য? প্রিজমের জন্য। লেন্স অসংখ্য প্রিজমের সমন্বয়ে গঠিত। কি বললাম বুঝতে পারলে ব্যাপারটা? কোনো অসুবিধা এতদূর পর্যন্ত? এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। আর একটা কথা, সেটা হচ্ছে কি, উত্তল লেন্সকে আমরা কি লেন্স বলছি? অভিসারী লেন্স। অবতল লেন্সকে আমরা বলছি অপসারী লেন্স। লিখে দিয়েছি। আর কিছু বাদ যাচ্ছে? হ্যাঁ, একটা জায়গা বাদ যাচ্ছে, সেটা ফোকাস দূরত্ব। দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব কাকে বলছে? ফোকাস দূরত্ব মানে হচ্ছে, একটু ভালো করে দেখো, বলছে আলোক কেন্দ্র থেকে, এই যে আলোক কেন্দ্র, এই যে মুখ্য ফোকাস, এর মাঝের যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলবো কি দূরত্ব? ফোকাস দূরত্ব। এই যে এখান থেকে এই দূরত্বটা, এটাকে আমরা কি বলবো? ফোকাস দূরত্ব। আবার ওদিকেও তুমি ভাবতে পারো, এইটা হচ্ছে আমার মুখ্য ফোকাস অবতল লেন্সের ক্ষেত্রে, এটা হচ্ছে আমার আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র একদম লেন্সের মাঝে অবস্থিত হবে। এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা কি বলবো? মুখ্য ফোকাস বা ফোকাস দূরত্ব। কি বলবো? ফোকাস দূরত্ব। দেখো ওটাই লেখা আছে যে ফোকাস দৈর্ঘ্য কাকে বলছে? আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্ব, আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্ব, বা আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা কি বলবো? ফোকাস দূরত্ব। চলো, ক্লিয়ার এত দূর পর্যন্ত? কোনো অসুবিধা? একটা ছোট্ট কথা, এটা লিখে নাও, এটা আমাদের অনেক সময় দিতে পারে, যে একটা উত্তল লেন্স কার মতো আচরণ করে? অভিসারী লেন্সের মতো। আর অবতল লেন্স কার মতো আচরণ করে? অপসারী লেন্সের মতো। মানে উত্তল লেন্স অভিসারী ক্রিয়া দেখায়। অভিসারী ক্রিয়া দেখায় মানে কি? উত্তল লেন্স রশ্মিকে সবসময়, উত্তল লেন্স সবসময় রশ্মিগুলোকে কি করে? প্রধান অক্ষের ওপর নিয়ে এসে একটা জায়গায় মিলিয়ে দেয়। আর অবতল লেন্স কি কাজ করে? রশ্মিগুলোকে দুদিকে ছড়িয়ে দেয়, যেটা মনে হয় প্রধান অক্ষ থেকে বাইরে বেরিয়ে আসছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বলছে উত্তল লেন্স অভিসারী লেন্স, অর্থাৎ উত্তল লেন্স অভিসারী ক্রিয়া দেখায়, অবতল লেন্স অপসারী লেন্স, অর্থাৎ অবতল লেন্স অপসারী ক্রিয়া দেখায়। কিন্তু কখন উত্তল লেন্স অপসারী ক্রিয়া দেখায় বা কখন অবতল লেন্স অভিসারী ক্রিয়া দেখায়, মানে ঠিক উল্টোটা। কখন দেখাবে? আমরা সাধারণত ধরে নিচ্ছি যে প্রিজম মানে কাঁচ দ্বারা তৈরি, আর বাইরে কি আছে? বায়ু আছে। এবার কাঁচের প্রতিসরাঙ্ক বাইরের যে মাধ্যম তার প্রতিসরাঙ্কের থেকে বেশি, মানে বাইরের প্রতিসরাঙ্কটা এই কাঁচের থেকে কি হয়? কম হয়। তা যদি লেন্সের বাইরের পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের মধ্যেকার যে মেটেরিয়াল তার প্রতিসরাঙ্কের থেকে কম হয়, তাহলে উত্তল লেন্সের মতো আচরণ করবে, মানে উত্তল লেন্স অভিসারী লেন্সের মতো আচরণ করবে, আর অবতল লেন্স অপসারী লেন্সের মতো আচরণ করবে। কিন্তু এনিহাউ, যদি ধরো কোনো একটা লেন্সকে নিয়ে আমি এমন একটা তরলের মধ্যে ডোবালাম যেই তরলটার প্রতিসরাঙ্ক কাঁচের প্রতিসরাঙ্ক থেকে বেশি, মানে ধরো এরকম কোনো একটা লেন্সকে, একটা ধরো উত্তল লেন্স আছে, একে আমি কি করলাম? একটা পাত্রের মধ্যে ডুবিয়ে দিলাম। যেই পাত্রের মধ্যে আমি ডোবালাম, ধরো যেই পাত্রের মধ্যে আমি এই লেন্সটাকে ডোবালাম, তাহলে সেই পাত্রের মধ্যে কি আছে? কোনো না কোনো তরল পদার্থ আছে। এরকম অসংখ্য তরল পদার্থ আছে, কিছু না কিছু। ধরো এই তরল পদার্থটার প্রতিসরাঙ্ক, এই যে তরল পদার্থটা আছে এর প্রতিসরাঙ্ক যদি লেন্সের মাঝে, মানে লেন্স তো কাঁচ দ্বারা তৈরি, কাঁচের প্রতিসরাঙ্কের থেকে যদি বেশি হয়, তাহলে উত্তল লেন্সটা অবতল লেন্সের মতো আচরণ করবে, মানে অপসারী ক্রিয়া দেখাবে। আর অবতল লেন্সটা উত্তল লেন্সের মতো আচরণ করবে, মানে উল্টো উল্টো ক্রিয়া দেখাবে। কি বললাম বুঝতে পারলে? উত্তল লেন্স অভিসারী লেন্স একদম, অবতল লেন্স অপসারী লেন্স একদম, কোনো ডাউট নাই এখানে। কিন্তু যদি কোনো একটা লেন্সকে আমি এমন কোনো মাধ্যমে রাখি যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের মধ্যে কাঁচের প্রতিসরাঙ্কের থেকে বেশি, তাহলে উত্তল লেন্সটা অবতলের মতো হয়ে যাবে, অবতলটা উত্তলের মতো হয়ে যাবে। এটা তুমি আলাদা করে লিখে নিতে পারো। কি লিখবে? যে লেন্স অপেক্ষা পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি বেশি হয়, তাহলে উত্তল লেন্স অপসারী ক্রিয়া দেখায়, অবতল লেন্স অভিসারী ক্রিয়া দেখায়। ঠিক আছে, এটা লিখে নাও খাতায়, তলায় নোট বলে লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এতদূর পর্যন্ত কোনো ডাউট? চলো লিখে নাও এতদূর পর্যন্ত। চলো, এই জায়গাটা কিন্তু এবার আমাদের খুব ভালো করে বুঝতে হবে। কি দেখো, টপিকটা লেখাই আছে যে পারিপার্শ্বিক মাধ্যমের সাথে লেন্স ও দর্পণের ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক। মানে পারিপার্শ্বিক মাধ্যম চেঞ্জ হলে কোনো একটা লেন্স আর কোনো একটা দর্পণ, এই দুজনাকার মধ্যে কার ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হবে আর কেন পরিবর্তন হবে, আমরা এটাকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন দিতেই পারে, বিভিন্ন রকমের এমসিকিউ প্রশ্ন এখান থেকে তোমাকে দিতে পারে। তুমি শুধু জায়গাটা একবার ভালো করে বুঝে নাও কি বলতে চাইছে ব্যাপারটা। দেখো, আমরা দেখবে পড়েছিলাম যে কোনো একটা দর্পণ আছে, দর্পণের ক্ষেত্রে একটা সম্পর্ক পেয়েছিলাম যে R = 2F, মনে পড়ছে? বা এখান থেকে আমরা লিখতে পারি F = R/2। মানে কোনো একটা দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য, কোনো একটা দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য
ফোকাস দৈর্ঘ্য মানে কি দর্পণের ক্ষেত্রে বুঝতে পারছো, আলোক রশ্মি এসে পড়বে, প্রতিফলন হবে, তারা প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিশবে, যে বিন্দুতে মিশবে সেখান থেকে এই মেরুর দূরত্বটাকে আমরা বলি ফোকাস দূরত্ব। তো সে আমরা আগে পড়েছি ওগুলো। তা কোনো একটা দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব কার উপর নির্ভর করে না ফোকাস দৈর্ঘ্য সমান হচ্ছে r/2। দেখতে পাচ্ছি r ইজ ইকুয়াল টু দি 2f হয়, বক্রতা ব্যাসার্ধ সমান 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য, দর্পণে বলেছিলাম। তো সেখান থেকে আমরা লিখতেই পারি ফোকাস দৈর্ঘ্য সমান r/2। আর মানে কি বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ এই যে দর্পণটা, এই দর্পণটা যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে আমরা কি বলবো বক্রতা ব্যাসার্ধ। এবার দেখো তাহলে এখানে এফ কার ওপর নির্ভর করছে, এফ শুধু নির্ভর করছে আর এর ওপর। এই এফ বক্রতা ফোকাস দৈর্ঘ্য কার ওপর নির্ভর করছে বক্রতা ব্যাসার্ধের ওপর। এইবার ধরো কোনো একটা দর্পণকে আমি ধরো জলের মধ্যে ডুবিয়ে দিলাম, তাহলে দর্পণটার কি বক্রতা ব্যাসার্ধ পরিবর্তন হবে, মানে দর্পণটা কি ছোট হয়ে যাবে আকারে বা দর্পণটা কি আকারে বড় হয়ে যাবে, এরকম তো কিছুই হবে না। কোনো একটা দর্পণকে, কাঁচের তৈরি ধরো একটা দর্পণকে আমি ধরো জলের মধ্যে ডুবিয়ে দিলাম, তাহলে কি দর্পণটা আকারে ছোট হবে, কিছুই হবে না। মানে দর্পণকে যদি আমরা জলের মধ্যে ডোবাই, অর্থাৎ দর্পণের পারিপার্শ্বিক মাধ্যম যদি আমরা পরিবর্তন করি, অর্থাৎ দর্পণটা বায়ুতে ছিল আমি জলের মধ্যে ডোবালাম, তাহলে পারিপার্শ্বিক মাধ্যম যদি আমি পরিবর্তন করি তাহলে দর্পণের কিন্তু বক্রতা ব্যাসার্ধের কোনো পরিবর্তন হয় না। বক্রতা ব্যাসার্ধ মানে কি দর্পণটার যে ব্যাসার্ধ তাকেই আমরা বলি বক্রতা ব্যাসার্ধ। তো বক্রতা ব্যাসার্ধের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আর যেহেতু বক্রতা ব্যাসার্ধের পরিবর্তন হয় না তার জন্য ফোকাস দৈর্ঘ্যেরও পরিবর্তন হবে না, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে। ক্লিয়ার জায়গাটা? তাহলে কোনো একটা দর্পণকে যদি আমরা জলে ডুবিয়ে দিই তাহলে দর্পণটার ফোকাস দৈর্ঘ্য কি পরিবর্তন হবে? হবে না। আগেও যদি 10 সেন্টিমিটার থাকে এখনো 10 সেন্টিমিটারই থাকবে। অর্থাৎ বায়ুতে যদি কোনো একটা দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হয় তাহলে জলের মধ্যেও ওই দর্পণটার ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটারই হবে। কেন হবে? কারণ দর্পণের ফোকাস দৈর্ঘ্য কেবলমাত্র দর্পণের বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে। আর আমি যে মাধ্যমেই কোনো একটা দর্পণকে রাখি না কেন সেই মাধ্যমে দর্পণটা আকারে ছোটও হবে না, দর্পণ আকারে বড়ও হবে না, দর্পণটা একই রকমের থাকবে, অর্থাৎ দর্পণের বক্রতা ব্যাসার্ধ একই থাকবে, তাই ফোকাস দৈর্ঘ্য কেমন থাকবে? ক্লিয়ার? এবার চলে এসো কোথায়? লেন্সে। লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে যেটা আমরা এখন পাবো না, ক্লাস 12-এ জানতে পারবো। ফর্মুলাটা আমি শুধু লিখছি, কিভাবে এলো কোথা থেকে এলো অত মাথা ঘামানোর দরকার নেই, তোমরা ক্লাস 12-এ গিয়ে একটা ফর্মুলা পড়বে, লেন্স মেকিং ফর্মুলা, বা যেটাকে আমরা বলি লেন্স নির্মাতার সূত্র। সূত্রটা কি? 1/f, 1/f মানে কি লেন্সের ফোকাস দৈর্ঘ্য সমান 1μ2 - 1 ইন্টু, সুন্দর একটা ফর্মুলা, 1/r1 - 1/r2। এই একটা ফর্মুলা আছে, এটাকে বলা হচ্ছে লেন্স নির্মাতার সূত্র বা লেন্স মেকিং ফর্মুলা। আমাদের ফর্মুলাটা জানতে হবে না, ফর্মুলাটাকেও মুখস্থ করতে হবে না, শুধু বিষয়টাকে একবার বুঝতে হবে। কি বিষয়টা? কোনো একটা লেন্সের ক্ষেত্রে দেখো ফোকাস দৈর্ঘ্য কার কার উপর নির্ভর করছে, দেখো এই যে রাশিটা এটার উপর নির্ভর করছে। এটাকে কি বলে? এটাকে বলছে প্রতিসরাঙ্ক, অবশ্যই আপেক্ষিক প্রতিসরাঙ্ক। 1μ2, 1 মানে কি এই যে লেন্সের প্রতিসরাঙ্ক, লেন্সটাকে যদি আমি 2 নাম্বার মাধ্যম ধরি তাহলে পারিপার্শ্বিক মাধ্যমটা হচ্ছে আমার 1 নাম্বার মাধ্যম, এই 1 নাম্বারের সাপেক্ষে 2 নাম্বারের প্রতিসরাঙ্ক, তার জন্য এই মিউটাকে আমরা বলছি এখানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। মনে পড়ছে তো আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি? আমরা কিন্তু ডিটেলে ক্লাস করেছি আপেক্ষিক প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক। তো এটাকে বলছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কোনো একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য কার কার উপর নির্ভর করে? আপেক্ষিক প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে, আর r1 আর r2 এর উপর নির্ভর করে। কার কার? r1 আর r2 এর উপর নির্ভর করে। r1টা কি মনে পড়ছে? r1 হচ্ছে এই যে কোনো একটা লেন্সের এই একটা তল আছে, এই একটা তল আছে, এই তলটাকে আমি ভাবতে পারি যে এটা হচ্ছে এদিকে একটা গোলক আছে মনে মনে, তাহলে এই গোলকের কি আছে? একটা ব্যাসার্ধ আছে, এই গোলকের ব্যাসার্ধকে আমরা বলবো কি? r1। আবার এদিকে এই যে তলটা আছে এরও একটা গোলকের অংশ, তাহলে এই যে গোলক পাবো, এই গোলকের একটা ব্যাসার্ধ পাবো, এই গোলকের ব্যাসার্ধকে আমরা কি বলবো? r2। কি বলবো? r2, তাই তো? তাহলে r1 r2 কি? r1 r2 হচ্ছে লেন্সটার বক্রতা ব্যাসার্ধ, আর কিছু না। তার মানে কোনো একটা লেন্সের ফোকাস দৈর্ঘ্য কার কার উপর নির্ভর করে? আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর দুটো তলের বক্রতা ব্যাসার্ধ, দুটো তলের বক্রতা ব্যাসার্ধ। কোথা থেকে জানলাম? এটা হচ্ছে লেন্স মেকিং ফর্মুলা। ঠিক আছে, ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু জায়গাটা একবার বোঝো কি বলতে চাইছি। তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য আপেক্ষিক প্রতিসরাঙ্ক বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে। কোনো একটা লেন্সকে এবার তুমি ভাবো বায়ুতে ছিল, আমি থেকে জলের মধ্যে ডুবিয়ে দিলাম। যখন বায়ুতে ছিল তখন এই 1μ2 মানে কি? 1টা ছিল বায়ু, বাইরেটা ছিল বায়ু,
আর একটা লেন্স ছিল, তাহলে বায়ুর সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ককে বলছিলাম 1μ2। যখন এই জলের মধ্যে ডুবিয়ে দেব তখনই এই 1 নাম্বার মাধ্যমটা, অর্থাৎ পারিপার্শ্বিক মাধ্যমটা কি হয়ে যাবে, জল হয়ে যাবে। তাহলে তখন এই জায়গায় কি লিখবো আমি, কি বলবো আমি, জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, তাই তো? এটাই তো বলবো। যখন লেন্সটা বায়ু মাধ্যমে থাকবে তখন কি বলবো, এই যে 1μ2, এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এই আপেক্ষিক প্রতিসরাঙ্কটা তখন কি হবে, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। আর যখনই এই লেন্সটাকে নিয়ে আমি জলের মধ্যে ডুবিয়ে দেবো তখন আপেক্ষিক প্রতিসরাঙ্কটা কি হবে, জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। তার মানে জলের মধ্যে ডোবালে এই কি হচ্ছে, লেন্সের ক্ষেত্রে বা কোনো একটা লেন্সকে যখন আমরা জলের মধ্যে ডোবাই এই আপেক্ষিক প্রতিসরাঙ্কের মানটা চেঞ্জ হয়ে যায়। কার মান চেঞ্জ হয়, আপেক্ষিক প্রতিসরাঙ্কের মানটা চেঞ্জ হয়ে যায়। কারণ যখন বায়ুতে আছে তখন লেন্সের প্রতিসরাঙ্ক বলতে আমরা বুঝবো বায়ুর সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক, আর যখন লেন্সকে আমরা জলের মধ্যে ডুবিয়ে দেবো তখন আমরা বুঝবো জলের সাপেক্ষে লেন্সের প্রতিসরাঙ্ক। ডিফারেন্ট, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তার জন্য যেহেতু আলাদা আলাদা মাধ্যমে এই আপেক্ষিক প্রতিসরাঙ্কের মানটা আলাদা আলাদা হয়, তাহলে এর মান পরিবর্তন হলে এর মানও কি হবে, পরিবর্তন হবে। এর মানও কি হবে, পরিবর্তন হবে। তাই মাধ্যম চেঞ্জ করলে, পারিপার্শ্বিক মাধ্যম চেঞ্জ করলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কিন্তু পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ কোনো একটা লেন্সকে তুমি যদি জলের মধ্যে ডোবাও, কোনো একটা লেন্সকে তুমি যদি জলের মধ্যে ডোবাও তাহলে কিন্তু লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হয়। কিন্তু কোনো একটা দর্পণকে যদি আমরা জলের মধ্যে ডোবাই তাহলে সেক্ষেত্রে দর্পণটার কিন্তু ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না, তার পিছনে কারণটা হচ্ছে কোনো একটা দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কেবলমাত্র বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে, আর কোনো একটা লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে, তার সাথে সাথে আপেক্ষিক প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে, অর্থাৎ পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্কের উপরও কিন্তু নির্ভর করছে। এই কারণে কোনো একটা দর্পণকে যখন আমরা জলের মধ্যে ডোবাবো বা পারিপার্শ্বিক মাধ্যমকে পরিবর্তন করব, মাধ্যম চেঞ্জ হওয়ার জন্য প্রতিসরাঙ্ক চেঞ্জ হবে, কারণ প্রতিসরাঙ্ক মাধ্যমের উপর নির্ভর করে, আর মাধ্যম চেঞ্জ হওয়া মানে প্রতিসরাঙ্ক চেঞ্জ হবে, আর প্রতিসরাঙ্ক চেঞ্জ হওয়া মানে ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ। কি বললাম, বুঝলে? কোনো অসুবিধা? তার জন্য আমরা এখানে লিখতে পারি যে পারিপার্শ্বিক মাধ্যমের সাথে লেন্স ও দর্পণের সম্পর্ক এখানে লিখে রেখে দেবো কি, যে মাধ্যম পরিবর্তন হলেও দর্পণের দিকে, মাধ্যম পরিবর্তন হলেও এফ অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। আর ওদিকে কি লিখবো, ওদিকে লিখবো মাধ্যম চেঞ্জ হলে এফ ও কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, এফ চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, মাধ্যম চেঞ্জ হওয়ার জন্য আপেক্ষিক প্রতিসরাঙ্ক চেঞ্জ হয় বলে ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যায়, কারণ এখানে ফোকাস দৈর্ঘ্যের সাথে আপেক্ষিক প্রতিসরাঙ্কের একটা সম্পর্ক আছে। এখানে সব সম্পর্ক কিছু নাই, শুধু বক্রতা ব্যাসার্ধের উপর নির্ভর করে, তার জন্য পরিবর্তন হয় না। কি বললাম, বুঝতে পারলে? কোনো সমস্যা? চলো তাহলে আজকের মতো আমাদের ক্লাস এটুকুই। একটা কথা সেটা হচ্ছে, দেখো আমরা একটা মানে এই লেটস থিঙ্ক ফিজিক্সের তরফ থেকে আমরা কি করেছি না, একটা তোমার টেলিগ্রামে চ্যানেল খুলেছি। ওই চ্যানেলটাতে তুমি এই যে ধরো আজকে আমাদের ক্লাস হলো লেন্স, তো লেন্স রিলেটেড বিভিন্ন হোমওয়ার্ক কিন্তু তুমি ওখানে পাবে, এমসিকিউ প্রশ্ন পাবে ওখানে। তা তুমি কিন্তু ওই চ্যানেলে যুক্ত হয়ে যাও, যুক্ত হয়ে যেদিন যে ক্লাসটা করছো সেদিন সেই ক্লাস রিলেটেড হোমওয়ার্কটা সলভ করে নাও। তাহলে কি হবে, তোমার ওই যে জায়গাটা যেটা তুমি পড়লে আগে পড়ে নাও, বুঝে নাও, তারপরে হোমওয়ার্কটাকে গিয়ে একবার সলভ করে নাও, একবার ফাঁকা সময় দেখে হোমওয়ার্কটাকে সলভ করে নাও। তাহলে কি হবে, ওই জায়গাটা আরো স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যুক্ত হয়ে যাও। দেখো ডেসক্রিপশনে তুমি লিঙ্ক পেয়ে যাবে, এই ভিডিও ডেসক্রিপশনে আছে, চ্যানেল ডেসক্রিপশনে আছে, যেখান থেকে খুশি তুমি যুক্ত হও টেলিগ্রামে। একদম ওই চ্যানেলটাতে, ওই চ্যানেলে একদম লেখাই আছে যে হোমওয়ার্ক অফ ক্লাস, এটা হোমওয়ার্ক অফ ক্লাস, ক্লাস নাম্বার দিয়ে দিয়ে কিন্তু লেখা আছে। ঠিক আছে, তাহলে ওই ক্লাসে জয়েন হয়ে যাও, চ্যানেলে জয়েন হয়ে যাও, দিয়ে ওই পার্টিকুলার যে ক্লাসটা আছে, মানে যেই ক্লাসটার হোমওয়ার্ক, যে ক্লাসটা তুমি করেছো সেই পার্টিকুলার ক্লাসটার হোমওয়ার্কটা করে নাও। ঠিক আছে, যদি কোনো কিছু ডাউট হয় সে তুমি কমেন্ট করো, কোনো অসুবিধা নেই, সে আমি সলভ করে দেবো। চলো দেখা হবে পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।